শেখ হাসিনা অতীতের ইতিহাস ভুলে গিয়ে শুধু 15ই আগস্টের ঘটনাকে মনে রেখেছিলেন। ঘোষণা দিয়েছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 1975 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য ছিল এটি। এরপরে আমরা দেখেছি 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট 50 বছর শেখ হাসিনা রাজনীতি করেছেন। তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। কার কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন? প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে। তার বড় আক্ষেপ ছিল শুধু দেশ আর জনগণ না, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধেও। একটু চিন্তা করে দেখবেন শেখ হাসিনা সেই বক্তব্যগুলো আজও বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংরক্ষিত আছে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছিলেন যে এত বড় সংগঠন, এত নেতাকর্মী, 15ই আগস্ট আমার বাবাকে ওরা মেরে ফেললো, খুন করে ফেলে রাখলো, তার লাশ পড়ে থাকলো, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এগিয়ে এলো না। তার ক্ষোভ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধেও। আর আওয়ামী লীগকে দেখায় ছাড়ছে শেখ হাসিনা যে 75 আগস্টে তোরা শেখ মুজিবের পাশে দাঁড়াস নাই, তোদেরকে কিভাবে শায়েস্ত করতে হয় আমি শেখ হাসিনা দেখায় দেব। এই জন্য 50 বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে। এই দেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। শেখ হাসিনার রাজনীতি ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে, বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন। কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই, এই দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। আর এই আওয়ামী লীগের কাছ থেকে তিনি চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে গেছেন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন আওয়ামী লীগের নাম মুখে নিতে না পারে। কারণ 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এই শেখ হাসিনা এই 50 বছর ধরে আওয়ামী লীগকে কিভাবে বাস দেওয়া যায় তার চূড়ান্ত আয়োজন করেছে। এখনো তোমাদের শিক্ষা হয় না? আপা আপা বলতে বলতে মুখে ফেনা তুলো। কই তোমার আপা তো 5ই আগস্ট দুপুর বেলায় 12 পদের আইটেম রান্না করে আপনার গণভবনে দুপুরের বুফে লাঞ্চের ব্যবস্থা করেছিল। 12 পদের। যারা গিয়েছে, আমি যাই নাই, শুনেছি যে দেখা গেছে তার যে রান্না বান্নার আয়োজন ছিল দুপুরে খাবারের 12 পদের রান্না। দেশের মানুষ, হাজার হাজার মানুষ আগস্টের, জুলাইয়ে আমার সন্তানরা বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁঝরা হয়, আমাদের মীর মুগ্ধরা পানি পান করতে গিয়ে শাহাদাত বরণ করে, আর তুমি গণভবনে 12 পদের আইটেম রান্না করে খাবার খাও। বোঝা যায় এই দেশের মানুষ নিয়ে তার কোনো ভাবনা ছিল না। এদেশের মানুষ মরলেই সে খুশি হতো। এদেশের মানুষের 1200 মানুষ মরেছে, সে 12 পদের রান্না আইটেম করে এদেশের মানুষের মৃত্যুযজ্ঞকে সে উদযাপন করছিল। এরপর যখন তারা বলল যে আপা সময় শেষ, আপা সময় শেষ, আপনার খাওয়া হবে না, খাবারটা বাংলাদেশে না, লাঞ্চটা গিয়ে আপনি নরেন্দ্র মোদীর ঘরে করেন। তিনি বললেন ঠিক আছে, অসুবিধা নাই, এখান থেকে আপ্যায়ন ওখানে খারাপ হবে না। 16টা লাগেজ গুছালেন, 16টা লাগেজ। এরপরে নিজের একটা মাত্র বোন, ছেলে মেয়ে তো আগেই রাখছেন বাইরে, কারণ এই দেশের মানুষের উপর তার কোনো আস্থা ছিল না। এই জন্য তার ছেলেকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই, মেয়েকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই, বোনটাকেও রাজনীতি করতে দেন নাই। কারণ তার চিন্তা ছিল বাংলাদেশের রাজনীতির 12টা বাজায় তিনি যা আছে তা তলবিতল বানিয়ে দেশ ছেড়ে চলে যাবেন। তিনি তাই করেছেন। কই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী 2বার তো ভাবেন নাই শেখ হাসিনা
যে এইভাবে আমি দেশের মানুষকে খুন করার পর এদেশের মানুষের হাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু নিরাপত্তা পাবে 2 মিনিট ভাবার সুযোগ তার ছিল না। তিনি তার চিন্তা করেছেন নিজের নিরাপত্তা নিয়ে, চিন্তা করেছেন তার ছেলে আর মেয়ের নিরাপত্তা নিয়ে, আর তার বোনের নিরাপত্তা নিয়ে, তার গোষ্ঠী এবং তার বংশ তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আমার দুঃখ হয়, করুণাও হয়, আফসোস লাগে আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের এত রাজনৈতিক নেতাকর্মী তারা আগামী দিনে এখন তো আত্মগোপন করে আছে, কয়দিন আত্মগোপন করে থাকবে, এরপরে দেশের মানুষের সামনে তারা কিভাবে মুখ দেখাবে? তোমরা বলছিলে না নেত্রীর সঙ্গে সুরে সুর মিলায়ে শেখ হাসিনা পালায় না, বলছিল বলছিল এখন আমার জিজ্ঞাসা করতে মনে চায় শেখ হাসিনা পালায় না পালায় না? আওয়ামী লীগের লোকেরা তোমরা জবাবটা রেডি করে তারপরে বাংলাদেশের রাজনীতিতে এসো। তোমার নেত্রী বাংলাদেশের শেখ হাসিনার সমকালীন আরো অনেক রাজনীতিবিদ আছে, আছে না নাই? এই আপনাদের উত্তরবঙ্গের মরহুম হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব, রাজনীতিতে ভুল খারাপ ছিল, ভুল ভ্রান্তি মানুষের থাকে, তিনি তো তার দলের নেতা কর্মীদেরকে ফেলে দেশ ছেড়ে পালান না, তিনি তো কারাগারকে বরণ করেছিলেন, 5 বছর কারারুদ্ধ থেকেছেন, এরপরেও দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, দেশ ছেড়ে তো পালান নাই। শেখ হাসিনা তুমি তো এরশাদ সাহেবের থেকে বেগম জিয়ার চেয়েও অনেক তাগড়া ছিল, স্বাস্থ্য নাদুস নুদুস ছিল, খাও তো কম নাই, একেবারে সব নির্ভেজাল খাবার গণভবনে চাষ করে খাইছো, তুমি কেন পালালা? এরশাদ যেই নজির কায়েম করেছিলেন, বেগম জিয়া যেই নজির কায়েম করেছিলেন, তোমার দ্বারা সেই নজির কায়েম করা সম্ভব হলো না কেন? কারণ আসলে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে রক্ষা করা নয়, বাংলাদেশকে ধ্বংস করা। আওয়ামী লীগের মধ্যে সব লোক খারাপ এটা আমি বলছি না, ভালো কিছু লোক থাকলেও থাকতে পারেন। যদি আগামী দিনে রাজনীতি করতে চান 2টা পরামর্শ। প্রথম পরামর্শ হলো একটা গণতওবা করবেন, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার রাজনীতি করা থেকে আপনারা তওবা করবেন। দ্বিতীয় হলো এই আওয়ামী লীগের নামটা নিয়েন না। 1971 সালের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ, কি বললাম? আওয়ামী লীগের দাদা। বলবেন হুজুর আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ হলো কিভাবে? ইতিহাস পড়েন। শেখ মুজিবুর রহমান সাহেব মুসলিম লীগের রাজনীতি দিয়ে কাজ শুরু করেছিলেন, এরপরে মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ হলো মুসলিম লীগের নাতি আর মুসলিম লীগ হলো আওয়ামী লীগের দাদা। আপনার দাদা 24 বছর এদেশের মানুষকে শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষেরকে জ্বালায় পোড়ায় ছারখার করেছে। এরপরে 71 সালের পর মুসলিম লীগের হারিকেন দিয়েও মুসলিম লীগ আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আপনারা 24 বছর না 54 বছর জ্বালাইছেন। আগামী দিনে বাংলাদেশে নৌকা নিয়ে খালে বিলে নদীতে খুঁজলেও আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে না। রাজনীতি করবেন ওয়েলকাম, তবে 2টা তওবা করবেন আর আওয়ামী লীগের নাম পাল্টায় নতুন নামে ভিন্ন আঙ্গিকে আপনার রাজনীতিতে আসেন, স্বাগত জানাবেন। তবে আপনাদের একটা শাস্তি হওয়া দরকার যে এই ধরনের একটা মানসিক বৈকল্যের শিকার, প্রতিশোধ পরায়ণ, ইতিহাসের জঘন্যতম নমরুদ ফেরাউনের উত্তরাধিকারী শেখ হাসিনার মতো একটা সাইকো রোগীকে বাংলাদেশের জনগণের কাঁধের উপর আপনারা স্থাপন করে রেখেছিলেন। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক, আর আপনার আপা যেখানে আছে ওখানে আল্লাহ তার হেদায়েত দান করুক। হাজার সহস্রাধিক মানুষের রক্তের দাগ তার হাতে লেগে আছে। শুধু এই এক বিপ্লবে 2013 সালে শতাধিক হেফাজতের নিরীহ নিরপরাধ আলেম সমাজের রক্ত তার হাতে লেগে আছে।
57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, মুক্তিযুদ্ধ এতজন সেনা কর্মকর্তা হত্যা নিহত হয় নাই। 57 জন সেনা কর্মকর্তাকে একদিনে আপনি হত্যা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা নাম অনেক লম্বা, এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। শেখ হাসিনার রাজনীতির আরেকটা দর্শন ছিল বিভাজনের রাজনীতি। বিভাজনের রাজনীতি, তিনি তার কথা না শুনলে যে কাউকে রাজাকারের ট্যাগ দিয়ে দিতেন। মানে রাজাকার উৎপাদনের একটা অটোমেটিক মেশিন পাইছিলেন, আর একটা মুক্তিযুদ্ধ উৎপাদনের মেশিন। শেখ হাসিনার দালালি করলে 75 সালে জন্ম নিয়েও মুক্তিযোদ্ধা, কারণ শেখ হাসিনার দালালি করতে পেরেছেন। আল্লাহর নবীকে গালি দিল মুরতাদ ব্লগার রাজীব হায়দার, বাস শেখ হাসিনার অটোমেটিক মেশিনে রাজীব হায়দার হয়ে গেল দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা। নবীজিকে গালি দিছে, শেখ হাসিনা তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিল। এরপরে এদেশের 4 কোটি ছাত্র জনতা শেখ হাসিনার বৈষম্যমূলক নির্দেশনা মানে নাই। তারা কোটা সংস্কার করে অধিকার চেয়েছিল। শেখ হাসিনা বলে দিল, তোরা সব মুক্তিযুদ্ধ, তোরা সব রাজাকারের বাচ্চা। করে নাই? বলেন করে নাই? 4 কোটি ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়াজ উঠেছিল, তুমি কে আমি কে। এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সেটা হলো সমস্ত বিভক্তি বিভাজন ভুলে গিয়ে এদেশের 4 কোটি ছাত্র জনতা, তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল। এই ঐক্যই বাংলাদেশের প্রাণ শক্তি, এই ঐক্যই হলো বাংলাদেশের স্বাধীনতার শক্তি। আগামী দিনে এই ঐক্যটা রক্ষা করতে হবে, ঐক্য রক্ষা করতে হবে। এত তাড়াতাড়ি শেখ হাসিনার প্রেতাত্মাদের কাছ থেকে নিজেদেরকে নিরাপদ ভাবলে চলবে না। শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্ত দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। খালি সে সীমান্তের ওই পারে ঘুরে তা না, সীমান্তের এই পারেও শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। সময় পেলেই তারা আবার ছবল মারবে, সুযোগ পেলেই তারা আবার ছবল মারবে। এই জন্য বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় অন্যতম প্রধান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্মভূমি থেকে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এনডিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত আন্দোলন, নিজামী ইসলাম, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ সহ আমরা একসঙ্গে কাজ করেছি যার যার প্ল্যাটফর্ম থেকে। এখনই আমাদের মধ্যে বিভেদের এবং মতপার্থক্যের কোনো দেয়াল যেন তৈরি না হয়ে যায়। আমরা যেন এতটা আগেই মনে করতে শুরু না করি যে শেখ হাসিনা এবং তার দোসরদের চূড়ান্তভাবে বিনাশ ঘটেছে, এমন আত্মতৃপ্তির ঢেকুর যেন আমরা এত দ্রুত না তুলি। হ্যাঁ, আমরা রাজনীতি করব, যার যার মতামত রাজনীতিতে আমরা তুলে ধরব, ব্যক্ত করব, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ছাত্র জনতাকে বলবো, দেখো ৭১